নমস্কার, আমি সুদর্শন। আপনাদের সঙ্গে রয়েছি আজকেও প্রত্যেকবারের মতো একটা হাড় হিম করা নতুন এপিসোড নিয়ে। আপনারা বরাবরই এই চ্যানেলের অডিও স্টোরির স্বাদ নিয়ে হরর স্টোরিগুলো শুনে এসেছেন। আজও গল্পের সেই গা ছমছমে যে রোমাঞ্চকর অনুভূতিটা থাকছে, সেটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই থাকছে। তবে ভিজুয়ালি কিছু পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে আপনারা প্রত্যেকে অবগত হয়ে গেছেন এই ব্যাপারটার সঙ্গে। তাই আজ শুধু কোনো স্থির থাম্বনেলের দিকে তাকিয়ে আপনাদের গল্প শুনতে হবে না, বরং সরাসরি ক্যামেরার সামনে বসে আমি আর আপনি জমি আড্ডা দেব। তবে হ্যাঁ, আপনারা যারা অন্ধকারের বুক চিরে শুধু গল্পের অডিওতে ডুব দিতে ভালোবাসেন, তারা অনায়াসেই এই ভিডিওর স্ক্রিনটিকে ইগনোর করতে পারেন। ফোনটা পাশে রেখে শুধু গল্পে মনোযোগ দিন। কথা দিচ্ছি, রোমাঞ্চের এতটুকু অভাব হবে না। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনারা যখন গল্প শোনেন, হতে পারে সেটা যে কোনো গল্প, তখন কি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে গল্প শোনেন, নাকি ফোনটা পাশে সরিয়ে রেখে চোখটা বন্ধ করে গল্পের গভীরে হারিয়ে যেতে বেশি ভালোবাসেন? অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যত বেশি পারবেন আমাদেরকে একটু কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট করাতে ইউটিউবের কাছে একটা সিগন্যাল যায়, যার ফলে আমাদের গল্পগুলো আরও শ্রোতা বন্ধুদের মাঝে ছড়িয়ে পড়ে। আর হ্যাঁ, কমেন্ট করার পাশাপাশি আপনার নাম অবশ্যই লিখতে ভুলবেন না, কারণ আগামী এপিসোড থেকে আমি আপনার নাম ঘোষণা করব গল্পের শেষে। তাই বেশি বেশি করে কমেন্ট করুন আর আপনাদের নামগুলো জানিয়ে দিন, এবং আমাদের গল্পগুলো আপনার কেমন লাগছে, কী ধরনের গল্প আপনারা আগামীতে শুনতে চান, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের কাহিনী। আজ আপনি শুনতে চলেছেন এক গ্রাম বাংলার ভূতের গল্প, আষাঢ়ের অমাবস্যার রাতে। তাই একটু সময় নষ্ট না করে সরাসরি গল্পে প্রবেশ করা যাক। চলুন। গ্রামটার নাম আঁধারবেড়িয়া। নামের মতোই একটা গা ছমছমে জমাট অন্ধকার যেন 12 মাস লেপ্টে থাকে গ্রামটার আনাচে কানাচে। শহরের কোলাহল থেকে বহু দূরে সভ্যতার আলো যেখানে টিম টিম করে জ্বলে, এই গ্রামটি ঠিক সেইখানেই নিজের প্রাচীন রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। আষাঢ়ের মাঝামাঝি সময়। গত দুদিন ধরে আকাশের মুখ ভার। একটানা ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। ভেজা মাটির সোঁদা গন্ধের সঙ্গে মিশে আছে পচতে থাকা বুনো লতাপাতা আর শ্যাওলার স্যাঁতস্যাঁতে একটা বোটকা পচা গন্ধ। সন্ধে নামার আগেই গ্রামের মেঠো পথগুলো একেবারে জনশূন্য হয়ে পড়ে। দিনের আলো ফুরোতেই গোয়ালে বাঁধা গরু ছাগলগুলো কেমন যেন অস্থির হয়ে হাম্বা হাম্বা আর ম্যা ম্যা রবে ডেকে ওঠে। খোঁয়ারে হাঁস মুরগির ডানা ঝাপটানোর শব্দ থেমে গিয়ে নেমে আসে একটা অদ্ভুত নিস্তব্ধতা। কেবল একটানা ঝিঁঝি পোকা আর ব্যাঙের ডাক সেই নীরবতাকে আরো ভুতুড়ে করে তোলে। আঁধারবেড়িয়ার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন আউশ ধানের সোনালি প্রলেপ, আর মাঠের একেবারে শেষ প্রান্তে বিলের গা ঘেঁষে থাকা পলি মাটিতে মাইলের পর মাইল জুড়ে ছড়ানো তরমুজ আর মিষ্টি কুমড়োর ক্ষেত। এই ফসলই গাঁয়ের মানুষের সারা বছরের অন্ন আর বেঁচে থাকার সম্বল। কিন্তু গত এক সপ্তাহ ধরে একটা অজানা বিভীষিকা নেমে এসেছে এই মাঠের বুকে। প্রতিদিন সকালেই চাষিরা দেখছে একের পর এক ফসল যেন কে বা কারা তছ নচ করে দিয়ে গেছে। ধান গাছগুলো শুধু মারানোই হয়নি, শেকড় শুদ্ধ উপড়ে ফেলা হয়েছে। আর তরমুজের ক্ষেতের অবস্থা আরো ভয়াবহ। বড় বড় তরমুজগুলো আধ খাওয়া অবস্থায় পড়ে আছে। সেগুলোতে যেন বিশাল কোনো বন্য জন্তুর দাঁতের দাগ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এটা কোনো সাধারণ বুনো শুয়োর বা শিয়ালের কাজ নয়। কাদামাটির ওপর পড়ে থাকা পায়ের ছাপগুলো দেখে গায়ের প্রবীণদের রক্ত হিম হয়ে গেছে। ছাপগুলো মানুষের পায়ের মতোই, কিন্তু আকারে দ্বিগুণ, আর নখগুলো অস্বাভাবিক বড় এবং বাঁকানো। বিকেলের দিকে গ্রামের চণ্ডী মণ্ডপে একটা জরুরি সভা বসেছিল। আবহাওয়া মেঘলা, বাতাসে একটা ঠান্ডা শিরশিরে ভাব। সেখানে বসে হুঁকোয় টান দিতে দিতে মাধব খুড়ো যে কথাগুলো বললেন, তাতে উপস্থিত সকলের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মাধব খুড়োর গলাটা ভয়ে সামান্য কাঁপছিল।
তিনি বললেন, তোরা আমার কথা বিশ্বাস করিস বা না করিস রতন, আমি কাল রাতে নিজের চোখে দেখেছি। রাতে বিলের ধারে জমিটা থেকে যখন ফিরছি তখন বৃষ্টিটা একটু ধরেছে। আকাশে মেঘের ফাঁক দিয়ে আবছা চাঁদের আলো পড়ছিল তরমুজ ক্ষেতটায়। রতন, গ্রামের এক বলিষ্ঠ যুবক, উৎসুক হয়ে জিজ্ঞেস করল, তা কি দেখলেন খুড়া? কোনো শেয়াল টেয়াল নাকি? শিয়াল? মাধব খুড়ো একটা ঢোক গিলেন। শিয়াল তো এইটুকু হয় বাপ, ওটা শিয়াল ছিল না, এমনকি চোরও নয়। মানুষের মতো দুপায়ে ভর দিয়ে বসেছিল জিনিসটা। চিল্লাই চেহারা, পিঠটা কুঁজো। চাঁদের আলোয় দেখলাম তার সারা গায়ে কেমন কাদার মতো কালো লোম। দু হাতে একটা আস্ত তরমুজ ধরে তার ভেতর মুখ গুঁজে খাচ্ছিল, আর গলা দিয়ে একটা বিকট ঘড় ঘড়ে আওয়াজ বেরোচ্ছিল। আমার আমার পায়ের শব্দ পেয়ে যখন ঘাড় ঘুরিয়ে তাকালো না, বাবা রে, চোখ দুটো যেন অন্ধকারে জ্বলন্ত দুটো কয়লার টুকরো। কথাটা শুনে মণ্ডপের ভেতর পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। কেবল চালের পাতা আর পাতা বেয়ে টুপটুপ করে বৃষ্টির জল ঝরার শব্দ শোনা গেল। গ্রামের মোড়ল রহমত চাচা গম্ভীর গলায় বললেন, যাই হোক না কেন, ওটাকে ঠেকাতেই হবে। সামনের শীতে গায়ের অর্ধেক মানুষ না খেতে পেয়ে মরবে। আজ থেকে পাহারা বসাতে হবে মাঠে। সিদ্ধান্ত হলো মাঠের ঠিক মাঝখানে একটা উঁচু মাচা বা টং ঘর তৈরি করা হবে। মাটিতে থাকলে সেই অজানা বিপদের শিকার হওয়ার ভয় আছে, তাই বাঁশ আর শক্ত কঞ্চি দিয়ে মাটি থেকে অন্তত 15-20 ফুট উঁচুতে শূন্যে ঝুলন্ত একটা ছোট ঘর বানাতে হবে। গ্রামের যুবকরা পালা করে প্রতি রাতে সেখানে পাহারা দেবে। যেমন কথা তেমন কাজ। বিকেলের পরন্ত আলোতে আর মেঘলা আকাশের নিচেই রতন, সনাতন, কানাই আরও বাকি বেশ কয়েকজন মিলে মাঠের একেবারে কেন্দ্রস্থলে 4টে মোটা বাঁশের খুঁটি পুঁতে ফেলল। তার উপর শক্ত করে বাঁধা হলো মাচা, আর মাথায় দেওয়া হলো গোল পাতার ছাউনি। ওপরে ওঠার জন্য রইল একটা নড়বড়ে বাঁশের মই, যেটা রাতে ওপরে উঠে টেনে তুলে নেওয়া হবে। আঁধারবেড়িয়া গ্রামের বটতলায় হারুর চায়ের দোকানে সন্ধ্যের পর থেকে একটা জটলা পাকিয়ে ওঠে। একটানা বৃষ্টির পর আজ বিকেল থেকে আকাশটা কিছুটা পরিষ্কার হলেও থমথমে একটা গুমোট ভাব চারিদিকে জেঁকে বসেছে। উনুনের গনগনে আঁচে কড়াইতে সর্ষের তেল ফুটছে, আর বেসনে চোবানো আলুর চপ ছাড়তেই ছ্যাঁক করে একটা শব্দ চারিদিকের নিস্তব্ধতাকে যেন চিড়ে দিচ্ছে। দোকানের কোণে ঝোলানো টিমটিমে হারিকেনের আলোয় উপস্থিত মানুষগুলোর মুখের ছায়াগুলো বড় বড় হয়ে পেছনের মাটির দেওয়ালে ঝুলছে, ঠিক যেন কোনো অশরীরী প্রেতাত্মার নৃত্য। দোকানের এক কোণে একটা ভাঙা কাঠের বেঞ্চে চুপচাপ বসে আছে গগন। মাঝবয়সী বলিষ্ঠ চেহারার মানুষ, কিন্তু চোখের কোলে এক রাশ কালশিটে আর দৃষ্টিতে যেন রাজ্যের ক্লান্তি। তার ঠিক পাশেই বসে আছে তার 21-22 বছরের ছেলে বিকাশ। দোকানের ধোঁয়াময় পরিবেশের নিস্তব্ধতা ভেঙে প্রথম কথা বললেন খুড়ো। গগন। তার কণ্ঠে একটা অদ্ভুত গাম্ভীর্য ছিল। হুঁকোটা একপাশে নামিয়ে রেখে দৃষ্টি তীক্ষ্ণ করে তিনি গগনের দিকে তাকালেন। আজ রাতে কিন্তু তোদের বাপ বেটার পালা। কিন্তু বাবা, মনটা আমার বড্ড গাইছে। আজ অমাবস্যা পড়তে আর বেশি দেরি নেই। গগন মাথা নিচু করে উত্তর দিল, ভয় করি লাভ নেই জ্যাঠামশাই, কপালে যা আছে তাই তো হবে। খুড়ো একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বিকাশের দিকে তাকিয়ে বললেন, বিকাশ, তোর
তোর হয়তো এসব মনে নেই, তুই তখন বড্ড ছোট। কিন্তু আজ 10টা বছর পেরিয়ে গেল। এই শ্রাবণেই তো এক বাদলা রাতে তোর মা সাবিত্রী হারিয়ে গেল ওই মাঠ থেকে। গগনের চোয়াল শক্ত হয়ে উঠল। 10 বছর আগের সেই অভিশপ্ত রাতের কথা গগন এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। অভিমানে রাগে সাবিত্রী মাঝরাতেই বাড়ি থেকে বেরিয়ে যায়। গগন ভেবেছিল কিছুক্ষণ পর রাগ পড়লেই ফিরে আসবে, কিন্তু আসেনি। পরদিন সকালে ওই বিশাল তরমুজ আর ধান ক্ষেতের কাদামাটিতে সাবিত্রীর পায়ের ছাপ পাওয়া গিয়েছিল ঠিকই, কিন্তু সেটা মাঠের মাঝখানে গিয়ে হঠাৎ করে যেন হাওয়ায় মিলিয়ে যায়। না পাওয়া গিয়েছিল তার কোনো মৃতদেহ, না কোনো ছিঁড়া কাপড়ের টুকরো। পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে সাবিত্রীকে আর খুঁজে পায়নি। খুড়ো ধীর গলায় বলতে লাগলে, তোর মা তো আর এমনি এমনি হারিয়ে যায়নি রে বিকাশ। ওই মাটির নিচে ওই ওই অন্ধকারের গভীরে এমন কিছু একটা ঘাপটি মেরে আছে, যা মানুষের শোক আর দুর্বলতার গন্ধ পায়। ওটা ওটা খুব কাছের মানুষের রূপ ধরতে পারে, প্রিয়জনের গলায় ডাকতে পারে। নিশি ডাকের কথা শুনেছিস তো? ওই ডাকে সাড়া দিয়ে যারা ঘর ছেড়েছে তারা আর কখনো ফিরে আসেনি। এই জন্যই তো তোর বাবা তোকে কখনো রাতের বেলা ওই মাঠের ত্রিসীমানায় ঘেঁষতে দেয় না। বিকাশের শরীরে কেমন একটা শিহরণ খেলে গেল। সে বাবার দিকে তাকালো। গগনের চোখ দুটো জলজল করছে তখন, যেন কোনো পুরনো আক্রোশ ফুঁসছে ভেতরে। কিন্তু তোরা তো কেবল 10 বছর আগের কথাই জানিস। আমি তখন বিকাশের চেয়েও ছোট। কতবার বয়স হবে, ওই 11-12। এই আধার বেরিয়ার মাঠে তখন অন্য রূপ ছিল। জানিস কেন এই গ্রামের নামের সাথে আধার জুড়ে আছে? সবাই উৎসুক হয়ে তাকালো বৃদ্ধের দিকে। তখন ওই বিলের ধারের জঙ্গলের ডেরা ছিল ভৈরব সর্দারে। যেমন দুর্ধর্ষ ডাকাত, তেমনই ভয়ঙ্কর তান্ত্রিক। সে সময় ডাকাতি করতে গেলে শুধু লুটপাট হতো না, মানুষের মুন্ডু কেটে নিয়ে যেত ভৈরবের দল। ভৈরব ছিল ঘোর বামাচারী কাপালিক। ভারতীয় তন্ত্র সাধনায় সব সাধনা বলে একটা গুপ্ত এবং ভয়াল বিদ্যা আছে, যেখানে অমাবস্যার রাতে উপযুক্ত শবদেহের বুকের ওপর বসে নির্দিষ্ট মন্ত্র জপ করে সাধক অসীম ক্ষমতার অধিকারী হতে চায়। ভৈরব সেই চরম পন্থাই বেছে নিয়েছিল। একবার ছোটবেলায় পথ হারিয়ে ওই বিলের ধারের জঙ্গলে ঢুকে পড়েছিলাম। অমাবস্যার ঘুটঘুটে রাত। হঠাৎ দেখি জঙ্গলের ঠিক মাঝখানে একটা বিরাট বটগাছের নিচে আগুন জ্বলছে, আর সেই আগুনের কুণ্ডলীর সামনে একটা ধড়হীন মানুষের লাশের বুকের ওপর আসন করে বসে আছে ভৈরব সর্দার। তার সারা গায়ে চিতাভস্ম মাখা, গলায় নরকঙ্কালের হাড় মালা, আর চোখ দুটো জবা ফুলের মতো লাল। সামনে রাখা একটা মাটির হাঁড়িতে সদ্য কাটা মুন্ড। সে এক বিভৎস দৃশ্য। ভৈরব এমন কিছু অন্ধকার শক্তির উপাসনা করত, যার ফলে গোটা তল্লাটের মানুষ তাকে জমের মতো ভয় পেত। কেউ কোনোদিন তার বিরুদ্ধে তো শব্দটুকু করতে সাহস পায়নি। কথাগুলো শুনে উপস্থিত সকলের রক্ত হিম হয়ে গেল। খুড়ো একটু থেমে আবার বললেন, আমার কেন জানি না মনে হচ্ছে
বলছে আজ রাতে মাঠে যা ঘুরে বেড়াচ্ছে তা শুধু কোনো বন্য জন্তু নয়, ভৈরব সর্দারের সেই অতৃপ্ত অভিশপ্ত আত্মা বা তার জাগিয়ে তোলা কোনো পিশাচ আবার ফিরে এসেছে বোধ হয়। পুরনো পাপের তো কোনো মৃত্যু নেই, তারা শুধু সময় বুঝে রূপ বদলায়। 10 বছর আগের নিখোঁজ হওয়ার ঘটনা আর বহু দশক পুরনো এক তান্ত্রিক ডাকাতের বীভৎস ইতিহাস সব মিলেমিশে একাকার হয়ে গেল সেই রাতের নিকষ কালো অন্ধকার। তাই তোদের দুজনকে বলছি, খালি হাতে বা ওই সাধারণ বল্লম নিয়ে আজ মাচায় উঠিস না গগন। আমি জানি তুই তীর ধনুক চালাতে পারিস। আমার ঘরে প্রাচীন আমলের দুটো ধনুক আর কিছু ভারী তীর রাখা আছে। আর শোন, তীরের ফলায় আকন্দ গাছের আঠা আর গোখরো সাপের বিষে একটা পুরনো মিশ্রণ মাখানো আছে। ওই বিষ রক্তে মিশলে বড় থেকে বড় জানোয়ারও এক লহমায় কাঠ হয়ে যাবে। ওগুলো সাথে নিয়ে যা। আর হ্যাঁ, আজ রাতে মাঠের বুক থেকে যদি সাবিত্রীর গলাতেও তোদের কেউ নাম ধরে ডাকে, বলেও মাথা থেকে নিচে নামবি না, কান বন্ধ করে রাখবি। বাইরে তখন আবার ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। হাড়ুর দোকানের হারিকেনের আলোটা দমকা হাওয়ায় একবার কেঁপে উঠে নিভে গেল। গগন আর বিকাশ যখন বেরোলো তখন বাইরের আকাশটা যেন আরো ঘন কালো হয়ে এসেছে। 7:30 নাগাদ বাড়িতে কোনো মতে 4টে নাকে মুখে গুঁজে নিয়ে তারা চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলল। গগনের কাঁধে ঝুলছে সেই প্রাচীন আমলের ভারী ধনুক, আর পিঠের তুনিরে গোখরো সাপের বিষ মাখানো সেই মারাত্মক তীরের শাড়ি। বিকাশের হাতে দুটো হারিকেন, একটা বড় টর্চ লাইট আর অন্য হাতে ধরা তীক্ষ্ণ বল্লম। এছাড়া কোমরে গোঁজা আছে একটা ধারালো দা। বৃষ্টির ঝিরঝিরে শব্দ আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া অন্য কোনো শব্দ নেই আঁধার বেরিয়ায়। গ্রামের শেষ সীমানা ছাড়িয়ে যখন তারা বড় মাঠের আলে এসে দাঁড়ালো তখন চারিদিকের শূন্যতা যেন তাদের গ্রাস করে এল। ঘুটঘুটে অন্ধকারে হারিকেনের টিমটিমে আলোয় ভিজে কাদামাটি চকচক করছে। মাঠের বুক চিরে বেয়ে আসা ঠান্ডা হাওয়াটা বিকাশের গায়ে লাগতেই তার মনে পড়ে গেল 10 বছর আগের সেই রাতের কথা। এই মাঠ, এই আলের পথ সবই তো এক আছে, কিন্তু সেই মানুষটা আর নেই। বিকাশ ভাঙা গলায় অস্ফুট স্বরে বলে উঠল, বাবা বাবা, আজ ঠিক 10 বছর হলো না। মাও তো এই শ্রাবণের রাতেই। গগনের লম্বা পা ফেলার শব্দ একটু থেমে গেল। সে এবার অন্ধকারের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সময়টা বড় নিষ্ঠুর রে বিকাশ। মানুষ যায় কিন্তু তার স্মৃতিগুলান এই মাঠের ঘাসে আকাশে মিশা থাকে। তুই তখন খুব ছোট ছিলি, কিন্তু আজ তুই সাবিত্রীর সেই স্মৃতিগুলার ওপর দিয়াই পাহারা দিতে চাইতেছিস। বিকাশের চোখে জল এলো। সে ধরা গলায় বলল, আচ্ছা, মা কি জানতো বাবা যে মাঠটাকে সে এত ভয় পেত একদিন সেই মাঠেই তাকে চিরকালের মতো হারিয়ে যেতে হবে? আজ আমার বারবার মনে হচ্ছে মা যেন কোথাও থেকে আমাদের ডাকছে। এই অন্ধকারের মধ্যে কোথাও সে দাঁড়িয়ে আছে। গগন ছেলের কাঁধে একটা শক্ত হাত রাখল। তার নিজের চোখ দুটো ভিজে উঠেছে, কিন্তু সে এখন ভেঙে পড়তে পারে না। গম্ভীর গলায় বলল, কাঁদিস নে বাপ, কাঁদিস নে। আজ আমাদের দুর্বল হওয়ার সময় নয়।
চোখকে পাথর করে আজ আমাদের রুখে দাঁড়াতে হবে। ওই যে দেখ, দূরে বাবলা গাছগুলো দেখা যাচ্ছে। হারিকেনের কম্পিত আলোয় সামনের কিছুটা অংশ আলোকিত হচ্ছে। দূরে মাঠের মাঝখানে 3টি বিশাল আকার বাবলা গাছ কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। তাদের ডালপালাগুলো বাতাসে এমনভাবে দুলছে যেন অতিকায় দানব হাত ছানি দিয়ে ডাকছে। সেই গাছগুলোর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সেই বাঁশের মাচা বা টংঘর। নিথর মাঠের বুক চিরে 4টে মোটা বাঁশের খুঁটি অন্তত 20 ফুট উঁচুতে তুলে ধরেছে একটা ছোট্ট আশ্রয়কে। মাচাটার নিচে পৌঁছাতে পৌঁছাতে গগন আবার বলল, চল বিকাশ, আজ রাতটা এখানেই কাটাতে হবে। সাবিত্রীর কথা চিন্তা করে মন খারাপ করি লাভ নেই। এখন যে আপদটা গ্রামে ঢুকেছে সেটাকে না মানলে কাল থেকে কোনো মানুষ শান্তিতে চোখ বুঝতে পারবে না। যদি কপাল ভালো থাকে আর আজ ওই বিষ মাখানো তীরের ঘায়ে ওটাকে শেষ করতে পারি, তৈলেই হইব তোর মায়ের আত্মার শান্তি আর গাঁয়ের মানুষের স্বস্তি। বিকাশ বাবার কথার ধরনে বুঝতে পারল গগন আজ জান লড়িয়ে দেবে। তারা মাচার গোড়ায় এসে দাঁড়ালো। ওপরে ওঠার জন্য বাঁশের লম্বা 2টো ডান্ডার মাঝখানে আড়াআড়িভাবে শক্ত কঞ্চি আর গাছের ডাল লতা দিয়ে পেঁচিয়ে একটা অদ্ভুত মই বানানো হয়েছে। একে গাঁয়ের ভাষায় বলে ল্যাথাল। মইটা বেশ নড়বড়ে কিন্তু যথেষ্ট মজবুত। গগন আগে উঠতে শুরু করল। পিঠের ধনুক সামলে সে তরতর করে ওপরে উঠে গেল। তারপর বিকাশ একে একে সরঞ্জামগুলো ওপরের দিকে পাঠিয়ে দিল। শেষে বিকাশ যখন মই বেয়ে ওপরে উঠল তখন তার সারা শরীর ঘামে আর বৃষ্টির জলে ভিজে জবজবে। ওপরে পৌঁছে সে দেখল মাচাটা বেশ ছোট, 2জন মানুষের বসার মতো জায়গা আছে ঠিকই, কিন্তু কোনো মতে পা গুটিয়ে থাকতে হবে। ওপরে ওঠার পর তারা মইটা টেনে ওপরে তুলে নিল যাতে নিচ থেকে কেউ বা কিছু অতর্কিতে আক্রমণ করতে না পারে। এখন তারা শূন্যে ঝুলন্ত একটা অদ্ভুত খাঁচায় বন্দী। চারদিকের আদিগন্ত অন্ধকার মাঠ, নিচেই থই থই করছে কাদা আর আধ খাওয়া ফসলের বিভৎসতা। বিকাশের মনে হলো যে মাঠটা তার মাকে কেড়ে নিয়েছিল আজ সেই মাঠের 20 ফুট ওপরে বসে সে জমের সঙ্গে জুয়া খেলছে। হারিকেনের আলোটা কমিয়ে দিয়ে তারা অন্ধকারের সাথে নিজেদের চোখটাকে সইয়ে নিতে লাগল। গগন তীরের ফলায় একবার হাত বুলিয়ে নিল। বিষাক্ত আকন্দের আঠা আর সাপের বিষে মাখানো সেই ফলার শীতলতা যেন তাকে এক অদ্ভুত শক্তি দিচ্ছে। সে ফিসফিস করে বলল, সাবধানে থাকিস বিকাশ, হারিকেনটা একদম কমায়া রাখ। রাতের এই নিস্তব্ধতাই হইল গিয়া আসল শিকারের সময়। আজ অমাবস্যার রাত, আলো নয়, আজ কোনো আলো নয়, কোনো চোখ নয়। কান দিয়ে অন্ধকারকে পড়তে শেখ। বৃষ্টির বেগ আবার বাড়তে শুরু করেছে। টংঘরের গোল পাতার ছাউনিতে বৃষ্টির শব্দ এক অদ্ভুত তালের সৃষ্টি করেছে। সময় অনেকটা কাটল। মাচার উপরে সময় যেন থমকে দাঁড়িয়েছে। চারিদিকে নিকষ কালো অন্ধকার, যেন বিশাল দৈত্য আর তার কালো চাদর দিয়ে পুরো আঁধার বেরিয়া গ্রামটাকে মুড়ে ফেলেছে। মাথার উপর তালপাতা আর গোলপাতার তৈরি সেই নড়বড়ে টংঘরের ছাউনিতে এক টানা বৃষ্টির শব্দ ঝির ঝির করে টুপটুপ করে শব্দ করে চলেছে। শূন্যে ঝুলন্ত এই ছোট্ট আশ্রয়টুকুর ভেতর গগন আর বিকাশ চরম সতর্কতায় বসে আছে। তাদের হাতে শক্ত করে ধরা গোখরো সাপের বিষ মাখানো তীরের ফলা আর কোলে রাখা ভারী ধনুক। কিছুক্ষণ পর বিকাশ সন্তর্পণে টর্চের আলোটা জেলে মাঠের এদিক ওদিক ফেলল, আবার পরক্ষণেই সেটা নিভিয়ে দিচ্ছে।
অন্ধকারের বুক চিরে আলোটা যত দূর যাচ্ছে সেখানে শুধু থই থই করে কাদা আর উপড়ে ফেলা ফসলের বীভৎসতা, তাছাড়া আর কিছুই নেই। রাত ধীরে ধীরে আরো গভীর হল। বাতাসে একটা ঠান্ডা শিরশিরে ভাব হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। গুমোট থমথমে একটা পরিবেশ, নিঃশ্বাস নেওয়াও যেন ভারী হয়ে আসছে। গগন ছেলের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তা বিকাশ, রাত তো অনেক হইল রে বাপ, চোখে মুখে রাজ্যের ক্লান্তি। তুই বরং ধনুকটা নামায় আর রাখ, একটু ঘুমায় নে বাপ। আমি তো জায়গায় আসি, নজর রাখতেছি। বিকাশ মাথা নেড়ে বলল, আমার চোখে কি এখন ঘুম আছে বাবা? এই বিপদের মুখে ঘুম আসে নাকি? তার চেয়ে বরং তুমি বিশ্রাম করো, তোমারই দরকার বিশ্রাম করার। বয়স হয়েছে, শরীরটাও তো সবসময় সায় দেয় না। তুমি একটু চোখ বুজে গড়িয়ে নাও, আমি 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 চারিদিকটায় নজর রাখছি। গগন আর কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। বাবা ছেলের এই অদ্ভুত নিঃশব্দ বোঝাপড়ার মাঝেই প্রহর কাটতে লাগল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করেই বিকাশের পেটে প্রবল একটা চাপ অনুভব হল। তার প্রস্রাবের বেগ এসেছে। কিছুক্ষণ চেপে রাখার চেষ্টা করলো সে, কিন্তু বেগ এতটাই তীব্র যে আর পারল না। সে নিচু গলায় ডাকলো বাবাকে, বাবা বাবা, আমাকে একটু নিচে নামতে হবে, পেটে বড্ড বেগ এসেছে গো। গগন চমকে উঠল। এই ঘুরঘুটে অমাবস্যার রাতে যখন অজানা এক বিভীষিকা মাঠের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তখন নিচে নামা মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। সে উদ্বিগ্ন গলায় বলল, এত রাতে এখন নিচে নামবে তুই? না 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 না, একটু চেপে রাখ। পারছি না বাবা, নাড়ি ভুঁড়ি যেন ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা যা, তবে বেশি দূরে যাবে না। টর্চ লাইট আর ধনুকটা রঙে নিয়ে যা। আমি ওপর থেকে হারিকেন আর টর্চ জেলে চারিদিকে নজর রাখছি। কাজ সেরেই এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি উপরে ওঠায়। বিকাশ বাবাকে আশ্বস্ত করল, ভয় পেও না বাবা, আমি আমি নিচেই আছি, এক্ষুনি আসছি। বিকাশ অত্যন্ত সাবধানে সেই বাঁশের মই বেয়ে নিচে নামল। মাটিতে পা রাখতেই কাঁধার চপচপ শব্দ হল। বুকটা তার দুরু দুরু করে কাঁপছে। একটা অজানা আতঙ্কে গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। সে টর্চটা জেলে সরু আলপথ ধরে সামান্য একটু এগিয়ে গিয়ে একটা ভাঁট শাওরার ঝোপের আড়ালে গেল। প্রস্রাব সেরে সে যেই ঘুরে দাঁড়াবে, ঠিক সেই মুহূর্তে মাঠের একেবারে শেষ প্রান্তে, যেখানে সারি সারি গাছগুলো ভূতের মতো দাঁড়িয়ে আছে, সেখান থেকে একটা বিকট শব্দ ভেসে এল। সরসর মড়মড়, যেন বিশাল কোনো জানোয়ার ভারী শরীর নিয়ে শুকনো ডালপালা আর কাদা মাড়িয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। বিকাশের শিরায় শিরায় রক্ত যেন জমে বরফ হয়ে গেল। পিঠে রাখা ধনুকটা নিমেষে হাতে নিয়ে এলো সে। ডান হাতে বগলের টর্চ লাইটটা শক্ত করে চেপে ধরল, বাঁ হাতে ধনুক বাগিয়ে তীরের ছিলাটা টান টান করে ধরল। টর্চের তীক্ষ্ণ আলোর রেখাটা সে সোজা ছুঁড়ে দিল সেই সারি সারি গাছপালার দিকে। কিন্তু আলোর জোর সেই বহু দূর থেকে অন্ধকারে গিয়ে যেন মুখ থুবড়ে পড়ল। কিছুই দেখা যাচ্ছে না। নিশ্ছিদ্র অন্ধকারের একটা দেওয়াল ছাড়া আর কিচ্ছু নেই। বিকাশ বুকের ধুকপুকানিটা চেপে ধীরে ধীরে মইয়ের দিকে পা বাড়াল। আর ঠিক তখনই সেই দূরের গাছপালার অন্ধকার পুড়ে একটা পরিচিত গলার স্বর ভেসে এলো। বিকাশ, ওরে বিকাশ, এইদিকে আয় রে, দেখ বাঘ কলে কি ধরা পড়েছে দেখ। বিকাশ থমকে দাঁড়ালো, চমকে উঠে কান পাতল। এ তো অবিকল তার বাবার গলা। গগন যেন চরম উত্তেজনায় তাকে ডাকছে, কিন্তু বাবা ওখানে গেল কি করে? বিকাশের মাথাটা যেন গুলিয়ে গেল। মাত্র কয়েক মুহূর্ত আগেই সে বাবাকে ওই 20 ফুট ওপরের টং ঘরে রেখে এসেছে। এত তাড়াতাড়ি মই বেয়ে নিচে নেমে পুরো মাঠ পেরিয়ে অত দূর যাওয়া কোনো মানুষের পক্ষেই তো সম্ভব নয়।
কিন্তু এই বাঘকলের কথাটা তো সত্যি। কয়েক মাস আগেই গাঁয়ের লোক বুনো শুয়োর আর জানোয়ারের উপদ্রব ভেবে ফসল বাঁচাতে মাঠের ওই শেষ প্রান্তে জঙ্গলের গা ঘেঁষে একটা পেল্লায় লোহার ফাঁদ পেতেছিল। ভারী লোহার রড দিয়ে তৈরি বিশাল খাঁচার মতো সেই বাঘকলটার ভেতরে কোনো জন্তু টোপ গিলতে ঢুকলেই স্প্রিংয়ের টানে তার বিশাল লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। বিকাশের মাথার ভেতর থেকে সব যুক্তি, সব বিচার বিবেচনা যেন এক লহমায় উবে গেল। তার মনে হতে লাগলো বাবা হয়তো কোনোভাবে তার অগোচরে নিচে নেমে ওই ফাঁদের দিকে গিয়েছিল, কিন্তু এখন হয়তো কোনো ভয়ানক বিপদে পড়েছে। আর কোনো দিকে ভ্রুক্ষেপ না করে টং ঘরের দিকে একবার ফিরেও না তাকিয়ে বিকাশ ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করল। কাদা জল ভেঙে ফসলের ক্ষেত মারিয়ে সে পাগলের মতো ছুটছে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসেছে, বুকের ভেতরটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে। বাবা, অবশেষে সে এসে পৌঁছল জঙ্গলের ঠিক মুখে, সেই বাঘকলটার সামনে। ঘন অন্ধকারে খাঁচার ভেতরটা ভালো করে বোঝা যাচ্ছে না। বিকাশ হাঁপাতে হাঁপাতে হাতের টর্চের আলোটা খাঁচার ভেতর ফেলল। আলো পড়তেই বিকাশের চোখের তারা দুটো স্থির হয়ে গেল। গলার ভেতর থেকে একটা অস্ফুট গোঙানি বেরিয়ে এলো তার। শরীরের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে জল হয়ে গেল। সে দেখল বিশাল সেই লোহার ফাঁদের ভেতর কোনো বন্য জানোয়ার বা চোর আটকে নেই, আটকে আছে স্বয়ং তার বাবা গগন। বাঘকলের সেই ভারী লোহার দরজাটা সজোরে নেমে এসে গগনের পা দুটো হাঁটুর নিচ থেকে একেবারে পিষে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত ছুটছে কাদার ওপর। যন্ত্রণায় মানুষটার চোখ দুটো উল্টে যাওয়ার জোগাড়, মুখটা হাঁ হয়ে আছে। বিকাশ দুকড়ে কেঁদে উঠল। সে পাগলের মতো ছুটে গিয়ে খাঁচার গড়াদের ভেতর দিয়ে বাবাকে জড়িয়ে ধরতে গেল, কিন্তু গগল প্রবল আতঙ্কে যন্ত্রণায় কুঁকড়ে যাওয়ার শরীরটা নিয়ে প্রাণপণে হাত নেড়ে বিকাশকে পিছিয়ে যেতে ইশারা করল। তার চোখ দুটো ভয়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। সে কোনো কথা বলতে পারল না, শুধু তার কাঁপা কাঁপা রক্তাক্ত আঙুলটা তুলে ইশারা করল বহু দূরে, অন্ধকারের বুক চিরে দাঁড়িয়ে থাকা সেই টং ঘরটার দিকে, যেখান থেকে বিকাশ এইমাত্র নেমে এসেছে। বিকাশ যখন বাঘকলের লোহার গড়াদের ভেতর দিয়ে রক্তাক্ত যন্ত্রণায় কুঁকড়ে থাকা গগনকে দেখছে, ঠিক তখনই ওপরের সে নিকষ অন্ধকার টংঘর থেকে একটা টর্চের জোরালো আলোর তীব্র রশ্মি সরাসরি এসে পড়ল বিকাশের মুখের উপর। আলোর ঝলকানিতে চোখ দুটো ধাঁধিয়ে গেল তার। আর সেই আলোর পেছন থেকে ঠিক যেন 20 ফুট ওপরে আকাশ থেকে অবিকল তার বাবার গগনের গলায় কেউ একজন বলে উঠল, বিকাশ, চোরটা কি ধরা পড়েছে রে বিকাশ? বিকাশের সিং দাঁড়াবে যেন বরফ স্রোত নেমে গেল। সে সম্পূর্ণ বিভ্রান্ত। যদি তার বাবা নিজের পাতা ফাঁদেই আটকে গিয়ে থাকে, তাহলে ওই টংঘরের ওপরে বসে টর্চ জেলে কে কথা বলছে? গলাটা তো 100 ভাগ তার বাবার। নিচে ফাঁদে আটকে থাকা গগন আর্তনাদ করে উঠল। বিকাশ, বিকাশ, ওপরে যাস না। ওটা ওটা আমি নই রে বাপ। ওটা ওটা তোর মায়ের গলা নকল করে আমাকে মাথা থেকে নিচে নামিয়েছিল। ওটা মায়া, ওটা একটা মায়া। কথাটা শেষ হতে না হতেই ওপরের টংঘর থেকে আবার অবিকল গগনের গলা ভেসে এলো, কিন্তু এবার গলার স্বরটা অদ্ভুত শান্ত। বিকাশ, বিকাশ, ফাঁদের কাছের লোকটাকে চোষ না। ওটা ছায়া মায়া, পিশাচের চাল। আমি ওপরে আসি, তুই মইবে জলদি ওপরে উঠে আয়, ছুটে আয়, ছুটে চলে আয়। মাথার উপর আর পায়ের নিচে দুই দিক থেকে একই মানুষের গলা। বাবা নিচে নাকি ওপরে? চরম দোলাচলে বিকাশের মাথাটা যেন শূন্য হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে থমথমে একটা মৃত্যুপুরী নিস্তব্ধতা, আর তার মাঝে দাঁড়িয়ে বিকাশ যেন নিজের ছায়াকেও ভয় পেতে শুরু করেছে এবার। হঠাৎ বিকাশের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ছোটবেলায় একটা স্মৃতি বিদ্যুতের মতো ঝলসে উঠল তার মস্তিষ্কে। সে টর্চটা নিভিয়ে দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, দাঁড়াও! তোমরা যেই হও, আমার এই কথাটার উত্তর দাও। 10 বছর আগে মা যেদিন নিখোঁজ হয়ে যায়,
তার আগের দিন রথের মেলা থেকে আমার মা আমার জন্য একটা জিনিস কিনে এনেছিল। তুমি সেটা দেখে খুব বকেছিলে, আর তাই মা জিনিসটা আমার বালিশের নিচে লুকিয়ে রেখেছিল। বলো তো কি ছিল সেটা? বিকাশ রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো। চারিদিকে পিন পতন নিস্তব্ধতা, কেবল বৃষ্টির টুপটাপ শব্দ। উপরের টং ঘরের মানুষটা একদম চুপ, কোনো উত্তর এলো না। কিন্তু নিচে খাঁচার ভেতর আটকে থাকা গগন ডুকরে কেঁদে উঠল। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, একটা বুড়া মাটির লাল ঘোড়া রে বাপ। সেই রাতেই তোর মায়ের সঙ্গে সংসারের অভাব অনটনের জন্য ঝগড়া হলো। আমি খেলনা ঘোড়াটার আগে আছাড় মেরেছিলাম, ভেঙে দিয়েছিলাম। তাই তুই সারা রাত খুব কান্না করেছিলি। আর তারপর তোর মা। গগন আর বলতে পারল না, কান্নায় তার গলা বুঝে এলো। বিকাশ আর এক মুহূর্ত দেরি করল না। সে নিশ্চিত ওপরের ওই নিশ্চুপ সত্তাটা কোনো অশুভ ছায়া, আর খাঁচায় আটকে থাকা এই রক্তাক্ত মানুষটাই তার আসল বাবা। সে হাতের ধনুকটা কাদার ওপর ছুঁড়ে ফেলে পাগলের মতো ছুটে গেল বাঘকলটার দিকে। আমি তোমায় বের করছি। বাবা বাবা একটু সহ্য করো, আমি খুলছি। বিকাশ দাঁতে দাঁত চেপে লোহার স্প্রিংটা খোলার চেষ্টা করছে। লোহার ফাঁদটা একটু আলগা হতেই আটকে থাকা গগনের কান্না হঠাৎ জাদুর মতো থেমে গেল। গগনের মাথাটা নিচু করেছিল সে এতক্ষণ, এবার সে ধীরে ধীরে মুখটা তুলল। বিকাশের টর্চের আলোয় গগনের সেই মুখ দেখে বিকাশের হৃৎপিণ্ড যেন এক লহমার জন্য স্তব্ধ হয়ে গেল। গগনের মুখে আর কোনো যন্ত্রণার ছাপ নেই, তার বদলে ঠোঁটের কোণ দুটো অবিশ্বাস্যভাবে প্রসারিত হয়ে উঠেছে। চোখের মণি দুটো সম্পূর্ণ গায়েব। কেবল দুটো মৃত ঘোলাটে সাদা ডিম্বের মতো অংশ কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মুখের চামড়াটা যেন শুকিয়ে যাওয়া মরা গাছের বাকলের মতো ফ্যাকাশে আর কোঁচকানো। খাঁচার যে লোহার দাঁতগুলো গগনের পা পিষে দিয়েছিল, সেখান থেকে পা দুটো কোনো মানুষের পা নয়, যেন জেলি বা কাদার মতো তরল হয়ে অনায়াসে গলে বেরিয়ে এলো। বিকাশ ছিটকে পিছিয়ে যেতে চাইল। সেই পৈশাচিক সত্তাটা বাজ পাখির মতো ক্ষিপ্রতায় খাঁচার ভেতর দিয়ে তার বরফের মতো ঠান্ডা, শক্ত আর খসখসে একটা হাত বাড়িয়ে বিকাশের ডান হাতটা চেপে ধরল। সেই হাতের স্পর্শে মনে হলো বিকাশ যেন সদ্য কবর থেকে তোলা কোনো গলিত মৃতদেহ ছুঁয়ে ফেলেছে। বাতাসে একটা পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়েছে। সত্তাটি এবার মুখ খুলল। গলাটা আর গগনের নেই। একটা প্রাচীন ঘরে আর অমানসিক স্বর যেন মাটির গভীর থেকে উঠে এলো। তোর বাবা এই উত্তরটা জানতো না রে বিকাশ। এই উত্তরটা শুধু আমি জানতাম, কারণ আজ থেকে 10 বছর আগে এই মাঠে তোর মাকে আমি শেষ করেছিলাম। বিকাশ আতঙ্কে, রাগে আর শোকে দিক বিদিক শূন্য হয়ে চিৎকার করে উঠল। কে তুই? ছাড় আমাকে! আমার বাবা কোথায়? সত্তাটি সেই বিকৃত হাসিটা আরো চওড়া করল। তারপর সাদা চোখ দুটো বিকাশের চোখের ওপর স্থির রেখে সে হিস হিস করে বলে উঠল, আমি ভৈরব সর্দার। বিকাশের চোখ দুটো বিস্ময়ে আর অবিশ্বাসে বড় বড় হয়ে গেল। সে চেঁচিয়ে উঠল, মিথ্যে কথা! ভৈরব ডাকাত তো 50-55 বছর আগেই মারা গেছে। তুই কে তুই? সেই প্রেতাত্মা এবার খাঁচা ফুঁড়ে যেন ধোয়ার মতো কিছু একটা হয়ে বাইরে বেরিয়ে এলো। তার গলার স্বর রাতের অন্ধকারকে চিড়ে দিতে লাগলো। ভৈরব মরেনি রে, মরতে পারেনি। তোরা ভাবিস আমি ডাকাত ছিলাম? না,
ছিলাম মহাকালের সাধক। সেই অমাবস্যার রাতে বিলের ধারে শ্মশানে সাধনা করতে বসেছিলাম। রাতের অন্ধকারে একটা বলির দরকার ছিল। সৌভাগ্যক্রমে তোর মাকে সেই রাতে একা অবস্থায় মাঠে পেয়ে যায়। সবকিছুই ঠিকঠাক চলছিল। সিদ্ধি আমার হাতের মুঠোয় চলে এসেছিল, কিন্তু মন্ত্রে একটা ভুল হয়ে যায়। মহাকাল রুষ্ট হন। সিদ্ধি লাভ হয়নি আমার। উল্টে আমি এই পিশাচ জনিতে আটকা পড়ে গেছি। না আমি জীবিত, না আমি মৃত। অনন্ত ক্ষুধা আমার, রক্ত আর মানুষের শোকের ক্ষুধা। এই আধার বেরিয়ার মাঠ আমার সাম্রাজ্য। তোর মাকে খেয়েছি, আর আজ তোর বাপ খেয়ে ওই মাথার উপর অজ্ঞান করে রেখে এসেছি। ওই পুরো শরীরের রক্তের আমার কোনো প্রয়োজন নেই। বড্ড রক্ত তৃষ্ণা আমার। আজ তোর রক্তে আমার তেষ্টা মেটাবো। ভৈরবের সেই মৃত বরফের মতো ঠান্ডা মুঠিটা বিকাশের হাতের ওপর যখন লোহার সাঁড়াশির মতো চেপে বসছে, ঠিক তখনই একটা অভাবনীয় শিউরে ওঠার মতো ঘটনা ঘটল। বিকাশ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ভৈরবের সেই বিভৎস গলিত চামড়ার খোলসটা যেন মোমের মতো গলতে শুরু করলো। চোখের সামনে সেই পৈশাচিক রূপ, কোটর থেকে বেরিয়ে আসা সাদা চোখ দুটো আর বিকৃত হাসিটা হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। হাসি আর সেই খসে পড়া বিভীষিকার আড়াল থেকে ধীরে ধীরে ফুটে উঠল একটা অতি চেনা, অতি আপন মুখ। বিকাশের হাত থেকে টর্চটা কাদার উপর খসে পড়েছিল। সেই আবছা আলোয় বিকাশ দেখল তার সামনে লোহার গড়াদের ভেতর থেকে যে মুখটা তার দিকে তাকিয়ে আছে, সেটা আর ভৈরব সর্দারের নয়, সেটা তার মা সাবিত্রীর। 10 বছর আগে রথের মেলায় কেনা যে লাল পেড়ের শাড়িটা পরে মা বাড়ি থেকে বেরিয়েছিল, আজও ঠিক সেই শাড়িটাই গায়ে জড়ানো। চেহারাটা বড্ড ফ্যাকাশে, চোখের নিচে কালির গভীর ছাপ, কিন্তু চোখের দৃষ্টিতে সেই 10 বছর আগের মাতৃস্নেহের অনন্ত মায়া। বিকাশের গলা দিয়ে কোনো স্বর ফুটল না, শরীরটা পাথর হয়ে গেছে। চোখের সামনে কি দেখছে সে? বিকাশ, গলাটা আর সেই ঘর ঘরে পৈশাচিক নয়, এ গলা সেই পরম মমতাময়ী মায়ের, যে গলা শোনার জন্য 10টা বছর ধরে বিকাশের কান তৃষ্ণার তো চাতকের মতো অপেক্ষায় ছিল। মা! অস্ফুট একটা গোঙানি বেরিয়ে এলো বিকাশের গলা দিয়ে। সে দুহাতে খাঁচার গড়াদ আঁকড়ে ধরল। সাবিত্রীর চোখ থেকে অঝরে জল ঝরছে। সে তার কাঁপা ফ্যাকাশে হাতটা বাড়িয়ে বিকাশের গালে রাখল। সে হাতের স্পর্শে এখন আর কোনো পৈশাচিক শীতলতা নেই, আছে এক বুক ফাটা যন্ত্রণার উত্তাপ। আমি মরিনি রে বাবা। ওই শয়তানটা আমাকে সেই রাতে মরতে দেয়নি। তন্ত্র সাধনায় ভুল করে ভৈরব যখন অনন্ত অভিশাপে এই বিলের ধারে আটকে পড়েছিল, সে মুক্তির পথ খুঁজছিল। সে রাতে আমি যখন অভিমানে বাড়ি ছেড়ে মাঠে এসে কাঁধে মুখ তুলে পড়ি, তখন ও আমার দুর্বলতার সুযোগ নেয়। নিজের পিশাচ সত্তাকে টিকিয়ে রাখার জন্য, নিজের শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য ও আমার শরীরটাকে নিজের কলস বানিয়ে নেয়। 10টা বছর ধরেও আমার আত্মাকে বন্দি করে রেখেছে ওর এই নরক যন্ত্রটা। আমি ওর ভেতরে বসে সব দেখেছি, কিন্তু কিচ্ছু করতে পারিনি। আজ তুই সামনে আসতে তোর প্রতি আমার যে টান, যে ভালোবাসা, সেটা এক মুহূর্তের জন্য ওই শয়তানের শক্তিকে হার মানিয়েছে রে বাপ, হার মানিয়েছে। বিকাশের দু চোখ বেয়ে শ্রাবণের মতো জলের ধারা নামছে।
সে ডুকরে কেঁদে উঠল। আমি আমি তোমায় নিয়ে যাব মা, আমি তোমায় নিয়ে যাব। এই খাঁচা ভেঙে আমি তোমায় বাড়ি নিয়ে যাব। বাবা ওপরে আছে, তুমি চলো আমার সাথে, চলো। না রে পাগল ছেলে, সাবিত্রী আর্তনাদ করে উঠল। তার মুখের পেশিগুলো হঠাৎ একবার বীভৎসভাবে কেঁপে উঠল। ভৈরব ভেতর থেকে আবার দখল নেওয়ার চেষ্টা করছে। সাবিত্রী প্রাণপণে নিজের সত্তাকে ধরে বলল, আমাকে বাঁচা বাবা, আমাকে অভিশাপ থেকে তুই মুক্তি দে। আমার এই শরীরটার অবসান না ঘটলে এই পিশাচটারও কোনোদিনও শেষ হবে না। ও আমার শরীরটাকে আশ্রয় করে বেঁচে আছে, ও আবার ফিরে আসবে, তোকে খাবে, তোর বাবাকে খাবে, গোটা গ্রামকেও শ্মশান করে দেবে। বিকাশ প্রবল বেগে মাথা নাড়তে লাগলো। না না, আমি পারবো না মা, আমি পারবো না। সাবিত্রীর গলা এবার আদেশের মতো শোনালো, তোকে পারতেই হবে বিকাশ। হারান জ্যাঠার দেওয়া ওই তীর, ওই সাপের বিষ মাখানো তীর দিয়ে তুই আমাকে শেষ করে দে। তোর ওই হাতেই যে আমার মুক্তি লেখা আছে রে বাপ। আমাকে অনন্ত নরক থেকে তুই বাঁচা। একজন মায়ের এই শেষ অনুরোধটা তুই রাখ বিকাশ, তুই রাখ। বিকাশের মনে হলো তার বুকের ভেতরটা কেউ করাত দিয়ে চিরে দুভাগ করে দিচ্ছে। নিচে কাঁধার ওপর পড়ে আছে খোরর দেওয়া সেই প্রাচীন ধনুক আর বিষাক্ত তীর। হঠাৎ সাবিত্রীর চোখ দুটো এক মুহূর্তের জন্য আবার সাদা হতে শুরু করলো। গলা দিয়ে একটা ঘর ঘরে আওয়াজ বেরিয়ে আসতে চাইছে, তোর মাকে কিন্তু সাবিত্রী নিজের সমস্ত আত্মশক্তি দিয়ে শেষবারের মতো ভৈরবকে চেপে ধরল। তার চোখের কোণ দিয়ে রক্তের ধারা নেমে আসছে। সে হাসল। 10 বছর পর নিজের ছেলেকে মন ভরে দেখার এক পরম তৃপ্তির হাসি। দেরি করিস না বাবা, আমার ভালো থাকিস, খুব ভালো থাকিস। বিকাশ আর পারল না। চোখের জলে তার চারিদিকটা ঝাপসা হয়ে আসছে। বুক ফাটা একটা আর্তনাদের সাথে সে কাদার ওপর থেকে ধনুক আর তীরটা তুলে নিল। হাত দুটো থর থর করে কাঁপছে। যাকে যাকে 10 বছর পর ফিরে পেল নিজের সেই জন্মদাত্রী মায়ের বুকেই আজ তাকে তীর ওঠাতে হচ্ছে। এর চেয়ে বড় অভিশাপ আর কি হতে পারে একটা ছেলের জীবনে? বিকাশ ছিলা টানল। চোখের জল আর বৃষ্টির জল একাকার হয়ে তার গাল বেয়ে নামছে। ক্ষমা করো মা, ক্ষমা করো। তীরটা ধনুক থেকে ছুটে গিয়ে সোজা বিদ্ধ করল সাবিত্রীর বুকে। একই সাথে দুটো শব্দ আকাশ চিড়ে দিল। একটা ভৈরব সর্দারের সেই পিশাচ সত্তার কান ফাটানো বীভৎস আর্তনাদ, আর দ্বিতীয়টা সাবিত্রীর মুখ থেকে বেরিয়ে আসা একটা প্রশান্তির দীর্ঘশ্বাস। মাথাটা একদিকে হেলে পড়ল সাবিত্রীর। ঠোঁটের কোণে লেগে থাকা সেই তৃপ্তির হাসিটা নিয়ে 10 বছরের বন্দি দশা থেকে সে চিরকালের মতো মুক্তি পেয়ে মাটির উপর লুটিয়ে পড়ল তার নিথর দেহ। আর ঠিক সেই মুহূর্তে আকাশ ভেঙে নামল প্রবল জোরে মুষলধারায় বৃষ্টি। যেন প্রকৃতি নিজেও এই অমানবিক আত্মত্যাগের বেদনায় কেঁদে ভাসিয়ে দিচ্ছে গোটা আধার বেড়িয়া গ্রামকে। বিকাশ ধনুকটা ফেলে দিয়ে কাদার উপর হাঁটু গেড়ে বসল। তার মুখ থেকে কোনো কথা সরছে না। কেবল একটা প্রাণহীন পাথরের মূর্তির মতো সে তাকিয়ে আছে তার মায়ের নিথর দেহের দিকে। বৃষ্টির বেগ আরো বেড়েছে। বিকাশ যন্ত্র চালিতের মতো উঠে দাঁড়ালো। টলতে টলতে প্রায় শূন্য একটা মস্তিষ্ক নিয়ে সে মই বেয়ে উপরে উঠতে শুরু করলো। টং ঘরের ভেতরে টিমটিম করে হারিকেন বাতিটা জ্বলছে। গগন একপাশে গুটিসুটি মেরে পড়ে আছে। বিকাশের পায়ের শব্দে গগন হঠাৎ ধর্মর করে জেগে উঠল। চোখ রগড়াতে রগড়াতে চারপাশে তাকালো।
কে রে বিকাশ, তুই চলে এলি? গগনের গলায় একরাশ অপরাধ বোধ। সে লজ্জিত মুখে বলল, আরে দেখ দেখিনি কাণ্ড, তোকে বললাম নিচে যা, আমি ওপর থেকে পাহারা দেবো। আর সে আমি কিনা এখন দিব্যি ঘুমিয়ে পড়েছি। কেমন বাবা রে আমি, কেমন বাবা বলতো? ছেলেটা নিচে একে অন্ধকারে, আর আর আমি। গগন আর কথা শেষ করতে পারল না। বিকাশ ছুটে গিয়ে আছড়ে পড়ল তার বাবার বুকের উপর। গগনকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে একটা ছোট শিশুর মতো ডুকরে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। তার কান্নায় যেন পৃথিবীর সমস্ত শোক আর যন্ত্রণা উথলে উঠছে। ছেলের এইরকম বাঁধ ভাঙা কান্না দেখে গগন হতভম্ব। সে বিকাশের পিঠে হাত বুলিয়ে উদ্বিগ্ন গলায় বলল, কে হয়েছে রে বাপ? কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন? নিজে নিজে কিছু দেখেছিস? কি হয়েছে বল, বল আমার, বল বল বাপ, বল। বৃষ্টিটা ধরে এসেছে। পূবাকাশে ভোরের আবছা আলো পড়তে শুরু করেছে। আঁধারবেড়িয়া গ্রামের ওপর থেকে যেন এক ভারী অভিশপ্ত অন্ধকারের পর্দা চিরকালের মতো সরে গেছে। কিন্তু মাঠের মাঝখানে সেই বাঘ কলের কাছে দাঁড়িয়ে থাকা দুটো মানুষের জীবনে এখন শুধুই নিকষ কালো অন্ধকার। মই বেয়ে নিচে নেমে এসেছে গগন আর বিকাশ। থমথমে নিস্তব্ধ পরিবেশ। বাবা আর ছেলে দুজনেই নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে বাঘ কলটার সামনে। মাটির ওপর পড়ে আছে 10 বছর আগের হারিয়ে যাওয়া তাদের সংসারের একমাত্র আলো, সাবিত্রীর নিথর দেহটা। ভিজে মাটিতে তার মুখটা শান্ত আর পবিত্র। আর তার ঠিক বুকের মাঝখানে গভীরভাবে বিদ্ধ হয়ে আছে একটা বিষ মাখানো তীর, যে তীরটা ছুঁড়েছে স্বয়ং তার নিজের নাড়ির ছেঁড়া ধন। গগন নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্ত্রীর মুখের দিকে, আর বিকাশের দু চোখ বেয়ে নীরবে ঝরে পড়ছে অনন্ত বেদনার ধারা। গ্রাম আজ অভিশাপ মুক্ত ঠিকই, কিন্তু বাবা আর ছেলের বুক চিরে আজীবনের জন্য যে গভীর ক্ষতের সৃষ্টি হলো তার কোনো মুক্তি নেই। ভোরের প্রথম আলোটা যখন সাবিত্রীর নিথর মুখের উপর এসে পড়ল, তখন মনে হলো সে যেন এক দীর্ঘ ঘুমের পর পরম শান্তিতে বিশ্রাম নিচ্ছে। শুনছিলেন আষাঢ়ের অমাবস্যার রাতে। আমাদের আজকের এই নিবেদন আপনার কেমন লাগলো, আপনার অনুভূতি কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আমাদের কাহিনীগুলো তাহলে অবশ্যই লাইক দেবেন এবং তার পাশাপাশি একটা হাইপ দিতে ভুলবেন না। এবং যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অনেক বেশি বেশি করে কমেন্ট করুন, যাতে আপনাদের কমেন্টগুলো আমি পড়তে পারি এবং আপনাদের নামগুলো আমি আগামী এপিসোডে বেশি বেশি করে ঘোষণা করতে পারি। আমি সুদর্শন আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে আরেকটি ফিডব্যাক চাইবো। আমাদের এই ভিডিওর মারফতে যে অডিও স্টোরিগুলো তোমরা বা আপনারা শুনছেন, সেগুলো কি আপনাদের বা তোমাদের ভালো লাগছে? যদি ভালো লাগে বা না লাগে, যেটাই লাগছে না কেন, যেরকমই অনুভূতি হোক না কেন, সেটা কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর আগামীতে এইভাবেই পাশে থাকবেন, আশা করি সঙ্গে থাকুন। আগামী এপিসোডে আরেকটা দুর্দান্ত কাহিনীর সাথে আপনার সঙ্গে আড্ডা দিতে আসবো। আবার দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।